বিএনপি সদস্য সচিব জনাব এম এ সালাম। সালাম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সালাম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ফখরুল ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, খোকা ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জিয়া পরিবারের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। বিএনপির সংগ্রামী সহসভাপতি যাদেরকে এখন আমি সবাইকে পরিচয় আপনাদের হয়ে গিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই বিক্ষোভ সভায় যোগদান করার জন্য। ভাইরা, আপনারা জানেন আজকে আমাদের দেশে চরম সংকটময় অতিক্রম করছে। আমাদের এখন বিএনপি 3টি এজেন্ডা নিয়ে আজকে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ কে গ্রেফতারের প্রতিবাদে, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের সিলেটের সংগ্রামী জননেতা, যিনি নাকি টিপাইমুখ বাঁধের আন্দোলনের সর্বাগ্রে থাকা এবং নেতৃত্ব দেওয়ার নেতা জনাব ইলিয়াস আলী, যাকে এই সরকার গুম করে ফেলেছে, তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার। এবং 3 নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার জন্য আমাদের আজকের এই সভা। তো আমি আর সময় নষ্ট করতে চাই না, আপনারা আজকে এখানে এসেছেন এবং নতুন অনেকেই এসেছে, আমাদের ছাত্র দলের নতুন অনেকেই যোগদান করেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সময়ের জন্য, এবং আমি এই সভা শুরু হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, খোকা ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, খোকন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ইলিয়াস ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ডিক্টেটর হাসিনা ও ব্যাক গো ব্যাক। উপস্থিত অধ্যক্ষ সভা বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকে সম্মুখে উপস্থিত আমরা ঢাকাবাসী ভাইয়েরা, দাদি শাশুড়ি মারা গেছেন, তারপরও আজকে আর কোনদিন হয়তো আমরা দেখি নাই, কিন্তু আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাবেক সভাপতি ফারবেজ মল্লিক ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সদস্য মুফিদ আহমেদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশকে গর্বিত মনে করছি। প্রিয় বন্ধুরা, আজকে খুবই ক্রান্তিকাল দেশের জন্য, দেশের অবস্থা খুবই আমাদের দেশে এখন ক্রান্তি লগ্ন চলছে। দেশের যত সিনিয়র নেতৃবৃন্দ এখন জেলে, এখন শুধু রাজপথেই নয়, আন্তর্জাতিকভাবেও আমাদেরকে অনেক কূটনৈতিক আলোচনার মাধ্যমে আমাদের দেশের যেই সমালোচনা চলছে সেগুলো তুলে ধরতে হবে। বক্তব্যের শুরুতে আমি আওয়ামী বাকশালের কিছু তথ্য তুলে ধরতে চাই। যে আওয়ামী বাকশাল আমরা দেখেছি তার জনপ্রিয়তা তুঙ্গে ছিল, তখন সে তার জনপ্রিয়তাকে লক্ষ্য করে বাংলার মানুষকে বোকা বানিয়েছিল। এবং আসলে ব্যাপারটা হচ্ছে যে দেশে যখন ক্রান্তি লগ্ন চলে, দেশে যখন সমস্যা হয়, তখন এলাকা থাকে না, দল থাকে না, সবাই এক প্ল্যাটফর্মে কাজ করতে হয়। ঢাকাবাসী এই অর্গানাইজেশন তৈরি করার জন্য হয়, তারপর থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের দাবি ঘোষণা করে সংক্ষিপ্ত নেওয়ার পরে প্রথম আঘাত হানছে এই সামরিক বাহিনীর উপরে। বিডিআরকে তারা ধ্বংস করে দিছে, কারণ এই বাংলাদেশ সেনাবাহিনীর মূল ভিত্তি স্তম্ভ করছিল আমাদের বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ, ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। আমার গালিটার কথা আমি পরে বলি, আগে ফ্ল্যাশব্যাকটা করি। আমি শনি আক্রান্ত আটকা বলেছিলাম
যেদিন ওয়ানে যাবে ওই টাইমে আমাদের দুটি গাড়ি ভাঙা হয়েছিল, আমরা আতঙ্কিত ছিলাম। আমি দেখেছি রক্তের ছিটা যাচ্ছে বাস দিয়ে, একটি বাসের সাথে আরেকটি বাস ধাক্কা যাচ্ছে। ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি আল্লাহর রহমত, আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। তাকে হাত তুললে নাকি আমরা তখন চিন্তা করতাম ঢাকা মহানগর হয়তো আগুনে দাউ দাউ করে জ্বলবে, কিন্তু এত সাহস এত স্পর্ধা সরকারের কোথা থেকে পেল আমি জানি না। আজকে আমার সম্মুখে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা সবাই জাতীয় নেতৃবৃন্দের জন্য আপনার কঠিন থেকে কঠিনতর আন্দোলনের কর্মসূচি দেন। জাতীয়তাবাদী ছাত্রদল যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রত্যেক আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে থাকবে সেই প্রতিশ্রুতি দিচ্ছে। বন্ধুগণ, আজকে সেই সাথে সাথে আমাদের সিলেটের কৃতি সন্তান, আমাদের এলাকার কৃতি সন্তান জননেতা ইলিয়াস আলীকে আজকে দীর্ঘ 1.5 মাস যাবৎ এই সরকার গুম করে কোথায় নিয়ে লুকিয়ে রেখেছে। এখন পর্যন্ত সরকারের কোন উচ্চ পদস্থ কোন নেতৃবৃন্দকে তাকে খুঁজে বের করার কোন হদিস দিতে পারেনি। আজকের এই সভা থেকে ঘোষণা দিতে ছাত্রদল জিন্দাবাদ। সবার সাথে মিলিত হতে পারছি, নিজেকে অবশ্যই ভাগ্যবান লাগছে। সামনে ঘোষণা করবে সেই কর্মসূচিতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অঙ্গীকার, অভিব্যক্তি এবং সহযোগিতার 2 হাত সবসময় প্রসারিত থাকবে, এই আশাবাদ এবং অঙ্গীকার আসতে পেরে এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে এবং ঢাকাবাসীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবং যেই জন্য আজকের এই প্রোগ্রাম আমাদের মির্জা বিএনপির 33 শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা সহ যারা স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতা সকলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি। এবং ঢাকাবাসীর যে বিষয়টি অনুষ্ঠানটি আয়োজন করেছে আমরা ঢাকাবাসী, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, এটি হচ্ছে ঐক্যের প্রতীক। যদিও মুফিদ ভাই বলছেন আমি ঢাকাবাসী, আসলে তা কিন্তু নয়। বাংলাদেশের যে প্রান্ত থেকে যে এসেছি, ঐক্যের প্রয়োজনে আমরা সবাই ঢাকাবাসী। দ্বিতীয়ত কথাটি হচ্ছে, আমি খুব সংক্ষেপে শেষ করে দেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের চোখ রাঙিয়েছেন। তিনি বলেছেন কিভাবে বিরোধী দলকে সোজা পথে আনতে হয় তা তিনি জানেন। এখানে যারা আমরা উপস্থিত আছি সবাইকে যদি আমরা প্রশ্ন করি, আমরা কার চোখ রাঙানিতে ভয় পাই? যিনি নৈতিকতা এবং সততার বলে বলিয়ান এবং অবশ্যই সুস্থ এবং প্রকৃতস্থ, আমরা তার চোখ রাঙানিতে ভয় পাই। মনে আছে বন্ধুরা আমার, বাংলাদেশের সর্বোচ্চ আদালত এই প্রধানমন্ত্রীকে রং হেডেড বলেছিলেন। বাংলায় কি উন্মাদ অথবা অপ্রকৃতস্থ একজন পাগলের চোখ রাঙানিতে আমরা ঢাকাবাসী ভয় পাই। সবশেষ যে কথাটি বলে পরিসমাপ্তি টানবো সেটি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারকে আমরা ঢাকাবাসীর পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, আপনি বক্র পথে আছেন, আমরা বিরোধী দল এবং বাংলাদেশের 16 কোটি মানুষ সোজা পথে আছি। সেদিন বাংলাদেশের কোন কারাগার আমার এই নেতাদেরকে, নেতৃবৃন্দকে বন্দী করে রাখতে পারবে না। আমরা ঢাকাবাসী ঐক্য তাদের মুক্তির দাবি জানাচ্ছি। আর বেশি কিছু আমি বলতে চাই না, আমাদের নেতৃবৃন্দরা ব্যস্ত আছেন, সেহেতু শুধু 2টি কথা বলবো। সেটি হচ্ছে, একটি হচ্ছে যে আমাদের যারা নেতৃবৃন্দ যারা আছেন, যারা এখানকার যারা কর্ণধার আছেন, আমি অনেক সময় বলি 3 স্টার। আমরা ঘরে বসলে চলবো না, আমাদের ইট দেওয়ালে লেগে গেছে, আমরা সবাই একত্র হয়ে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেকে এখানে বসতে হয়েছেন এবং আমাদের যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ এখানে বলবো কি জানি না। যাই হোক, আমি সবাইকে, আপনারা সবাই বিএনপির কর্মী, বিএনপির সৈনিক, এটাই বড় পরিচয়। এবং আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আজকের 3 বছর 3.5 বছর ধরে একের পর এক করে আমাদের বিভিন্নভাবে
মানে ধ্বংস করার বিভিন্ন পায়তারা তারা হাতে নিয়েছে এবং বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং তারা আস্তে আস্তে কিন্তু সফল হয়ে যাচ্ছে। এখন আমাদের সজাগ হওয়া উচিত। আমরা ঘুম থেকে উঠে আমাদের রাজনীতি করা আরো সুদৃঢ়ভাবে এবং খুব বলিষ্ঠভাবে আমাদের তাদেরকে প্রতিবাদ করতে হবে, নতুবা আমাদের হয়তো এক্সিস্টেন্স থাকবে না। এইটা বোঝাতে যায়, মানুষ বললে বুঝতে পারে আমরা কি বুঝাতে চাচ্ছি। শুধু এক গাদার নাম দিয়ে অনেক প্রতিবাদ সভায় আমরা একসাথে উপস্থিত হয়েছি, বক্তব্য রেখেছি, কিন্তু এখন আজকে যে মালিকরা উপস্থিত হয়েছেন একটা বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আপনাদেরকে আগামী দিনের দেশেরই ক্রান্তি লগ্নে ম্যাডাম একটা কথা বলেছিলেন, 2008 সালে যে ইলেকশন হয়েছিল, ইলেকশনের আগেই উনি বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এটা ছিল আমাদের স্লোগান। এত দূরদর্শী বাংলাদেশের ইতিহাসে এত বিচক্ষণ এবং এত দূরদর্শী এবং এত দেশপ্রেমিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পরবর্তী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মতো আমার মনে হয় জন্মে না এবং আগামীতে জন্মাবে থাকার সন্দেহ আছে। যেভাবে প্রিডিক্ট করতে পারেন যে কি হতে পারে ভবিষ্যতে দেশের অবস্থা, এই জন্য বলেছিলেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আজকে 3.5 বছরের মাথায় এসে দেখলাম যে এখানে ইলিয়াস আলী সাহেব আজকে কোথায় আছেন আমরা এখন পর্যন্ত। এই সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের উপরে আঘাত করেছিল, যে কোথায় কোথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আছে ওগুলো বুঝতে হবে। তারপরে আস্তে আস্তে ছোট ছোট নেতাদেরকে, চতুর্থ পঞ্চম সারির নেতাদেরকে বিভিন্নভাবে হয়রান করেছিল, গ্রেফতার করেছিল। এরপরে এক পর্যায়ে আস্তে আস্তে গুম শুরু করেছিল, চৌধুরী আলম সাহেব কাউন্সিলর গুম হয়েছিল। এরপরে আস্তে আস্তে দিনার সহ বিভিন্ন পর্যায়ে চতুর্থ পঞ্চম সারির নেতাবৃন্দকে গুমের রাজনীতি শুরু করেছিল। এখন আসলে দাঁড়িয়েছে জেলে পুরে নির্যাতন করা হচ্ছে। আমরা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত আমরা 75-এর পরে একটা গণতান্ত্রিক পরিবেশ আসার পরে দেশে কোনো দলের কোনো মহাসচিবকে এবং বিশেষ করে বিরোধী দলের বা বিএনপির মতো মহাসচিবকে এইভাবে গ্রেফতার করে সামান্য একটি 5 লক্ষ টাকার গাড়ি ভাঙা, এইরকম অভিযোগে দলের মহাসচিবকে বাংলাদেশের ইতিহাসে কোনো নজির নাই গ্রেফতার করে জেলে প্রেরণ করা। বাংলাদেশে হাইকোর্ট থেকে বলা হয়েছে আমাদের কি ইউজ করতে হবে, আমাদের কি ইউজ করে এই সমস্ত চিত্রগুলা, এই সমস্ত অ্যান্টি ডেমোক্রেটিক অ্যাক্টিভিটিস করা যাচ্ছে। প্রধানমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি দেব এবং আমরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছি এবং কালকে বিক্ষোভে প্রধান অতিথি হিসাবে থাকবে অল পার্লামেন্টারি গ্রুপের চেয়ার আমাদের এই আনমেইন এমপি, উনি বক্তব্য দেবে। উনি আজকে আমাদের আজকের সেই হিসাবে আমরা মনে করি যে আমাদের দেশের এই প্রয়োজনে আমাদের নেত্রীর নির্দেশে, তারেক রহমানের নির্দেশে আমরা সবাই কিন্তু ইউনাইটেড হয়ে গেছি এবং ভবিষ্যতে আমরা একটা সুন্দর কমিটি উপহার দেব। এই হিসাবে আমাদের একটা বিশ্বাস আপনাদের সহযোগিতা লাগবে। সাবেক মেয়র কি বর্তমান মেয়র, কারণ এটা ফোর্সলি তাকে এই যেটা আমাদের মেয়র সাহেবের ছেলে, সেও আপনারা সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমি যুক্তরাজ্য বিএনপির কনভেনার হিসাবে আপনাদের সাথে আছি, এজ এ বন্ধু হিসাবে আছি। কিছুদিন পরে আমাদের সিলেটের সংগ্রামী নেতা ইলিয়াস আলী গুম হয়ে যায়। The reason behind it is all they're trying to do is divert the people's attention, so we get busy with something else. তার কিছুদিন পরেই আমরা দেখলাম মানুষ ইলিয়াস আলী আমরা বলি, তারপরেও দেশে কিন্তু সেরকম ভাবে এত বড় একজন নেতা গুম হয়ে গেল, ইজ মিসিং, কিন্তু সেরকম ভাবে আন্দোলন জমছে না। তার কারণ হলো 34 নেতা নিয়ে এখন সবাই ব্যস্ত আছে। এছাড়া আমাদের ন্যাশনাল মিডিয়াতে আমাদের 34 নেতার কথা আসে, ইলিয়াস আলীর কথা আসে। হাউএভার সারা বাংলাদেশে বিএনপির অসংখ্য নেতাকর্মী, যারা ত্যাগী নেতাকর্মী, যাদের দ্বারাই দল পরিচালিত হয় এবং তাদের ছাড়া বিএনপি কিছু না। 34 জন নেতা, অবশ্যই তারা নেতা, কিন্তু সাধারণ কর্মী যারা আছে তাদের ছাড়া একটি দল কোনো ভ্যালু নাই। সে এরকম প্রত্যেক দিনই এরকম প্রচুর নেতা এবং কর্মীরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পর্যায়ে মামলা হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, জেলে আছেন এবং গুম হয়ে যাচ্ছেন, কিন্তু তার তেমন কোনো প্রতিবাদ দলীয়গতভাবে হচ্ছে না। এবং আরেকটা জিনিস আই ওয়ান্ট টু পয়েন্ট আউট, মিডিয়া প্রপাগান্ডার
বিগেস্ট এক্সাম্পল বাংলাদেশে, যে 34 জন নেতা যেদিন গ্রেপ্তার হয় সেই দিনই আমাদের ওই বস্তা ভর্তি কাঁঠাল বা বস্তা ভর্তি টাকা আলা মন্ত্রী উনি ওই দিনই ঘোষণা দিলেন যে আই এম কামিং ব্যাক টু পলিটিক্স, উনি রাজনীতিতে ফেরত আসলেন। এটাতেই বোঝা যায়, কারণ তখন বিএনপি এবং সারা দেশের মানুষ সেই 34 জন নেতার কথা নিয়েই তারা ব্যস্ত আছেন। কিন্তু ওই যে বস্তা ভর্তি টাকা নিয়ে ধরা খাওয়া মন্ত্রী যে আবার ফেরত আসলেন রাজনীতিতে, সেটা নিয়ে তেমন কোনো একটা ডিসকাশন হলো না। সো দিস ইজ হাউ উই নো যে মানুষের দে আর প্লেইং উইথ আওয়ার মাইন্ডস, এটা সাইকোলজিক্যাল গেম এবং মিডিয়া প্রোপাগান্ডার একটা হিউজ ইটস আ প্রজেক্ট বেসিক্যালি backed by India. It's a media propaganda project. এবং আরেকজন আজকে বললেন যে 2021 সাল পর্যন্ত নাকি তারা প্ল্যান ঘোষণা করে দিল। 2021 সাল কি 2 বছর পরে তারা ইলেকশনে আসতে পারবে নাকি তার কোনো ঠিকানা নাই। ফেয়ার ইলেকশন হলে ডেফিনেটলি দে উইল নট কাম টু পাওয়ার, কিন্তু তারা 2021 সালের প্ল্যান কেন বলে? মানুষকে, দিস ইজ ইভেন আ প্রোপাগান্ডা, মানুষকে আস্তে আস্তে ইউজ টু করার জন্য তাদের টেকনিকে আস্তে একটা একটা করে ছাড়বে। 2021 এখন একবার বলেছে, কদিন পর 2 বার বলবে, 6 মাস পর দিনে 10 বার বলবে। সো পিপল গেট ইউজ টু ইট। দিস ইজ দে আর ট্রাইং টু অ্যাচিভ দেয়ার ইল ইন্টেনশনস। উই ক্যানট লেট দিস হ্যাপেন। দলীয় সরকারের আন্দোলনে নির্বাচন হলে এটা সঠিক নির্বাচন হবে। ওনারা এটা জানে যে নিরপেক্ষ নির্বাচনে তাদেরকে আসা সম্ভব। মিডিয়া ম্যাঙ্গো বা জ্যৈষ্ঠ মাসের আমের কথাটা কি আপনারা শুনেছেন? আপনাদের শুনেছেন? তো আমাদের একজন মন্ত্রী, খুবই ইম্পর্টেন্ট একটা মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রী, কারণ বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু নাই, তো খুবই ইম্পর্টেন্ট একটা মিনিস্ট্রির মন্ত্রী, উনি বলল, কি করলো উনি, সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে যে আমাদের পদ্মা সেতুর খবর কি। ওনার উত্তর, আমাদের আম আসছে, পাবলিক আম চায়, পাবলিক আম খেতে পারবে। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে এটার ফান্ডিং বা এটার মানে টাইম স্প্যান, প্রজেক্ট শুরু হওয়ার টাইম স্প্যানের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ওনার উত্তর ছিল, জ্যৈষ্ঠ মাসে কি হলো সেটা নিয়ে পাবলিকের মাথা কামানোর দরকার নাই, পাবলিক আম পাইলেই খুশি। আর আমি বলতে চাই, $2.8 বিলিয়ন প্রজেক্ট, যেটা নাকি মালয়েশিয়া গভর্নমেন্টে বলছে আমরা নিজেরা এটাকে ফাইন্যান্স করতে পারবো না। $2.8 বিলিয়ন মানে হিউজ, বাংলাদেশের বিগেস্ট প্রজেক্ট। এটা হইলে দক্ষিণাঞ্চলের সাথে যে কানেকশনটা হবে, দেশে অন্যরকম একটা উন্নয়নের পরিস্থিতি সৃষ্টি হবে এবং দেশের ওখানে পাইপলাইনও বসানোর চিন্তা ভাবনা আছে, যে ওখান থেকে যে গ্যাসটা সেটা পুরো দেশে যাতে ডিস্ট্রিবিউট করা যায়। সো এটা হিউজ, মানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্টকে উনি আমের সাথে তুলনা করেছেন। বাকিটা আপনাদের বুঝে নিতে হবে। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। সাদেক হোসেন খোকা সহ আরো 34 নেতৃবৃন্দ আজকে কারারুদ্ধ, তারা নির্যাতিত হচ্ছে। তাই এবং আজকে আমাদের ঢাকার এক জননেতা, আমাদের বিএনপির বিশ্বাসভাজন নেতা জনাব খায়রুল কবির খোকনকে 5 দিন রিমান্ড দেওয়া হয়েছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন আজ 1 থেকে 1.5 মাস হলো আমাদের জননেতা এম ইলিয়াস আলীকে তারা গুম করেছেন। তাই আমরা ঢাকাবাসীর পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই, আমাদের জনাব সাদেক হোসেন খোকা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল নেতৃবৃন্দকে অতি বিলম্বে নিঃশর্ত মুক্তির মাধ্যমে ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে হবে এবং তারা যে কালো আইনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার কথা বাতিল করেছে, তাকে অতি বিলম্বে কোনো কালক্ষেপণ না করে তা পুনর্বহালের মাধ্যমে এই সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেখে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। না হলে আজ ঢাকাবাসীর তরফ থেকে একটি ঘোষণা দিতে চাই, এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি? না হলে বাংলার জনগণ, বিশ্বের জনগণ তোর প্রতি ধিক্কার দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমরা ঢাকাবাসী জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিয়া পরিবার জিন্দাবাদ। আল্লাহ হাফেজ বন্ধুরা, আবারও সকলকে ধন্যবাদ। সম্মানিত ভাইস চেয়ারম্যান, ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, সাবেক মুক্তিযোদ্ধা, ঢাকাকে গড়ার জন্য যিনি অনবদ্য অবদান রেখেছেন, সারা জীবন যিনি দেশ এবং জনগণের জন্য, ঢাকাবাসীর জন্য কাজ করেছেন, আমাদের সেই সাবেক মন্ত্রী, আমাদের সেই জনপ্রিয় জননেতা জনাব সাদেক হোসেন খোকার অন্যতম যোগ্য উত্তরসূরি,
তার সুযোগ্য সন্তান ইশরাক হোসেন আগামীতে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে আসার জন্য ইচ্ছা প্রকাশ করছেন। তার এই সিদ্ধান্তকে আমরা ঢাকাবাসী, তার বন্ধুমহল, তার সহপাঠী, সহযোদ্ধা সকলে তার এই ব্যক্তিগত সিদ্ধান্তকে আমরা, পারিবারিক সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং আগামী দিনে তার রাজনীতির রঙিন পথ যেন সবসময় তার জন্য সুখকর হয় এবং তার জন্য আমরা দোয়া করি। এবং অবশ্যই আপনি রাজনীতিতে সফল এবং সফল করে আপনার পিতার সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং দেশ এবং আপনি যে শিক্ষা নিয়েছেন এই সুদূর এই দেশ থেকে, সেই শিক্ষা আপনি দেশের জনগণের মধ্যে, মানুষের মধ্যে, দলের মধ্যে বিকাশ ঘটাবেন এই আশা এবং প্রত্যাশা করছি। ধন্যবাদ।